তাহলে নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, আগে বুঝতে হবে যে কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন কি। যে আমাদের বডির ভিতরে আর বাইরে যে চেঞ্জেস গুলো হচ্ছে, এক্সটার্নাল আর ইন্টারনাল চেঞ্জ, এক্সটার্নাল আর ইন্টারনাল যে চেঞ্জেস গুলো, এই চেঞ্জ গুলোকে বলা হচ্ছে স্টিমুলাস আর স্টিমুলি। স্টিমুলি বলে আর স্টিমুলাস বলে। যেমন ধরো একটা এক্সটার্নাল চেঞ্জ, বললাম তোমার হাতে ছ্যাঁকা লাগলো, বুঝলাম, গরম লাগছে, ঠান্ডা লাগছে, হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সটার্নাল চেঞ্জ। কোনো স্মেল, তারপরে মনে করো চোখের ব্রাইট লাইট পড়া, এগুলো সব এক্সটার্নাল চেঞ্জেস, এগুলোকে স্টিমুলি বলে। আবার ইন্টারনাল চেঞ্জও হতে পারে, তোমার বডির ভিতরের এনভায়রনমেন্টেরও চেঞ্জ হতে পারে। যেমন ধরো তোমার তোমার মনে করো অ্যাসিডিটি হয়ে গেল, বেশি খাবার খাওয়াতে অ্যাসিডিটি হয়ে গেল, এটা ইন্টারনাল চেঞ্জ। তারপরে মনে করো তোমার আহ বডিতে জল বেড়ে গেল, জল বেড়ে গেল, তাহলে জল, তাহলে তখন আমরা কি করি, আমরা ওই এক্সেস ওয়াটারকে ইউরিন দিয়ে বাইরে বের করে দিই, তাই না? তো যে কোনো চেঞ্জ বা যে কোনো স্টিমুলাসের এগেনস্টে আমরা কি করি, আমরা রেসপন্স করি। আর কি করি, রেসপন্স করি। যেমন এক্সটার্নাল চেঞ্জ, যেমন হাতে ছ্যাঁকা লাগলে হাত থেকে সরাই। তারপরে মনে করো ইন্টারনাল চেঞ্জ, বডিতে জল বেড়ে গেল, তখন কি রেসপন্স করি, ইউরিনেশন করে বাইরে বের করে দিই জল থেকে। ঠান্ডা লাগছে, তখন আমরা কি করি, কাঁপি, আমাদের কাঁপা। রেসপন্স করি, কেন রেসপন্স করি, ইন অর্ডার টু মেনটেন হোমিওস্ট্যাসিস, ইন অর্ডার টু মেনটেন হোমিওস্ট্যাসিস। তো হোমিওস্ট্যাসিস কথাটার মানে কি, যে আমাদের বডি চায় যে আমাদের বডির ভিতরে এনভায়রনমেন্ট সবসময় একই রকম থাকুক। হোম, হোমিও, হোমিও মানে সেম, আর স্ট্যাসিস, স্ট্যাসিস মানে অবস্থা, মানে সিচুয়েশন, সেম সিচুয়েশন থাকুক আমাদের বডির ভিতরে। সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, সেম টেম্পারেচার, সেম অ্যালকালিনিটি, ইন্টেস্টাইনের মধ্যে অ্যালকালাইন মিডিয়াম থাকে, সেম অ্যাসিডিটি, স্টমাকের মধ্যে অ্যাসিডিক মিডিয়াম থাকে, কি না? তো এইরকম সেম কন্ডিশন আমরা মেনটেন করতে চাই, মানে হোমিওস্ট্যাসিসকে আমরা মেনটেন করতে চাই। কিন্তু স্যার যদি কোনো চেঞ্জ হয়ে যায়, এক্সটার্নাল বা ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে যদি কোনো চেঞ্জ হয়, মানে আমরা যদি কোনো স্টিমুলাস দিয়ে যদি ট্রিগার হই, তখনই আমরা কি করব, রেসপন্স করব, হোমিওস্ট্যাসিসকে ফিরিয়ে নিয়ে আসার জন্য রেসপন্স করব। বুঝতে পারছো তো? যেমন আমাদের ঠান্ডা লাগলে আমরা কাঁপি, এই কাঁপার মাধ্যমে একটু হিট জেনারেট হয়, তাহলে বডি টেম্পারেচার যেটা কমে গেল ওটাকে আবার 37-এ নিয়ে আসার চেষ্টা করি। বুঝতে পারছো? So as you know, the function of organ system in our body must be coordinated to maintain homeostasis. তো এবার আমরা রেসপন্স যখন করি, ধরে নাও তোমার বডিতে জল বেড়ে গেল, তো তোমার কিডনি ওই এক্সেস জলকে ফিল্টার করে বাইরে বের করে দিচ্ছে। কিন্তু কিডনিকে কে কন্ট্রোল করছে, ব্রেন, কি না? তাহলে ব্রেনের সাথে কিডনির এই যে ইন্টারাকশনটা, এটাকেই বলে কোঅর্ডিনেশন করা। ব্রেনের সাথে কিডনির কোঅর্ডিনেশন হচ্ছে কেন, টু কন্ট্রোল, টু কন্ট্রোল হোমিওস্ট্যাসিস। বুঝতে পারছো? আমাদের বডির ভিতরের যে ব্যাপারটা, এনভায়রনমেন্টটাকে, ওটাকে একই রকম কন্ট্রোল করার জন্য আমাদের বডির যে কোনো চেঞ্জ, মানে যে কোনো স্টিমুলাসের এগেনস্টে রেসপন্স করে। আর এই প্রসেসটার জন্য ডিফারেন্ট অর্গানের মধ্যে কি করে, ওরা নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে। তাহলে এটাই হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, এটাই হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। কন্ট্রোল টু মেনটেন হোমিওস্ট্যাসিস, to achieve that the different organs coordinate or interact with each other. What is coordination? Coordination is the process through which two or more organs interact and complement the functions of one another. বুঝতে পারছো? তো আমাদের বডিতে কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের জন্য দুই রকমের সিস্টেম আছে।
দুই রকমের সিস্টেম আছে, যেখানে প্রথম সিস্টেমটাতে ব্রেইন আর স্পাইনাল কর্ড ইনভলভ। ব্রেইন, স্পাইনাল কর্ড আর বিভিন্ন রকমের নার্ভস যেটার মধ্যে ইনভলভ থাকে, যেটাকে বলে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। আর আরেকটা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন সিস্টেম আছে যেটাতে হরমোনস, হরমোনস আর হরমোন যেখান থেকে সিক্রিট হয়, মানে বিভিন্ন রকমের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, ওটার মধ্যে ইনভলভ থাকে, যেটাকে বলে কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এই চ্যাপ্টারটা শুধুমাত্র নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন নিয়ে, আর পরের চ্যাপ্টারটা আছে কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন নিয়ে। ফলে পরের চ্যাপ্টারটা হরমোনের, আর এই চ্যাপ্টারটা ব্রেন, স্পাইনাল কর্ড আর নার্ভস। বুঝতে পারছো তো? দুটোই কিন্তু একসাথে কাজ করে, দুটোই কিন্তু সিঙ্ক্রোনাইজড ওয়েতে কাজ করে। যদিও নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অনেক ফাস্ট, বাট শর্ট লিভিং, খুব তাড়াতাড়ি এর এফেক্টটা শেষ হয়ে যায়। ফাস্ট বাট শর্ট লিভিং। বাট কেমিক্যাল কন্ট্রোল বা হরমোন দিয়ে যেটা হয় ওটা স্লো, বাট এটার এফেক্টটা লং, লং টাইম, মানে বেশিক্ষণ থাকে এর এফেক্টটা। ঠিক আছে? তাহলে যেমন দেখো, একটা কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের এক্সাম্পল এখানে দিয়েছে। ফর এক্সাম্পল, when do we we do physical exercise। ধরো তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করছো, তাহলে তোমার বেশি করে, তোমার বেশি করে কি লাগবে, এনার্জি ডিমান্ড লাগবে বেশি বেশি করে, নাকি না? বেশি করে এনার্জি করার জন্য তোমাকে সাপ্লাই অফ অক্সিজেনকেও বাড়াতে হবে। সাপ্লাই অফ অক্সিজেনকে বাড়ানোর জন্য তোমাকে রেট অফ রেসপিরেশন, মানে হাঁপাতে হবে, লাংস ব্রিদিং রেট বাড়াতে হবে, হার্টবিট বাড়াতে হবে যাতে অক্সিজেনটা গোটা জায়গায় সাপ্লাই হয়, ব্লাড ফ্লো বাড়াতে হবে, হ্যাঁ কি না? তার মানে কি এটা একটা ইন্টারনাল চেঞ্জ না এক্সটার্নাল চেঞ্জ, বলো? এক্সারসাইজ করার সময় এই যে স্টিমুলিটা যেটা বললাম, এটা এক্সটার্নাল না ইন্টারনাল? অবশ্যই ইন্টারনাল, তাই না? তাহলে এই যে বডির ভিতরে ইন্টারনাল চেঞ্জ, তো আর তার জন্য আমরা কি কিভাবে রেসপন্স করছি? রেসপিরেশন রেট বেড়ে যাওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, তারপরে হচ্ছে ব্লাড ফ্লো বেড়ে যাওয়া, এগুলো হচ্ছে রেসপন্স। আর স্টিমুলাস গুলো কি ছিল? তোমার হচ্ছে হাই এনার্জি ডিমান্ড এট দ্য টাইম অফ ফিজিক্যাল এক্সারসাইজ। আর যখন ফিজিক্যাল এক্সারসাইজ বন্ধ হয়ে গেল, when it is stop, তখন আবার আমাদের নার্ভ, লাংস, হার্ট, কিডনি, ওগুলো আবার ওদের আগের কন্ডিশনে চলে আসে, রিটার্ন টু দেয়ার নর্মাল কন্ডিশন। বুঝতে পারছো? তা এগুলোই হচ্ছে তোমার কিভাবে এক একটা অর্গান নিজেদের সাথে কোঅর্ডিনেট করে টু কোপ আপ উইথ ডিফারেন্ট চেঞ্জেস অর স্টিমুলাস। আর যখন স্টিমুলাস থেকে সরিয়ে দিল, তখন আবার আগের জায়গায় চলে আসলো, হোমিওস্টেসিস। এত অব্দি প্যাকেট করে দাও। তাহলে আমাদের বডিতে কয় রকমের সিস্টেম আছে কোঅর্ডিনেশন সিস্টেম? দুইটা, নিউরাল সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন মানে হরমোন, হরমোন গ্ল্যান্ড, যেটা ইন্টিগ্রেটেড ওয়েতে, হ্যাঁ, সিঙ্ক্রোনাইজড ফ্যাশনে দুজনেই একসাথে কাজ করে, দুজনেই একসাথে কাজ করবে। এই চ্যাপ্টারে আমরা শুধু পড়বো নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন। তো নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন আর কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের মধ্যে একটা ডিফারেন্স দেওয়া আছে, কি যে নিউরাল হচ্ছে একটা অর্গানাইজড নেটওয়ার্ক। জানো তো, ছোটবেলায় আমরা পড়েছি নার্ভ, ব্রেন, হ্যাঁ কি না? নার্ভ গুলো কি একটা সাথে আরেকটা কানেক্টেড না, পয়েন্ট টু পয়েন্ট কানেকশনস ফর এ কুইক কোঅর্ডিনেশন। কিন্তু এন্ডোক্রাইন সিস্টেম কি? ওটা হচ্ছে একটা কেমিক্যাল ইন্টিগ্রেশন থ্রু হরমোনস, হরমোন দিয়ে করা একটা কেমিক্যাল কোঅর্ডিনেশন, ওটা কেমিক্যালি হয়। তো আমরা এবার চলে আসি যে নিউরাল সিস্টেমের নিউরাল সিস্টেমে চলে আসি। নিউরাল সিস্টেমের ইউনিট কি? নিউরাল সিস্টেমের ইউনিট হচ্ছে কি নিউরন, তাই কি না? হাইলি স্পেশালাইজড সেল যেটার নাম হচ্ছে নিউরন, দ্যাট ডিটেক্ট, রিসিভ এন্ড ট্রান্সমিট ডিফারেন্ট কাইন্ড অফ স্টিমুলি। নিউরনই কিন্তু বিভিন্ন রকমের স্টিমুলিকে ডিটেক্ট করতে পারে। এই যে এখানে দেখো নিউরনের ছবিটা দেওয়া আছে, হ্যাঁ কি না? এই নিউরনই হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের বা নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের ইউনিট। তো এই নিউরনই তোমার বিভিন্ন রকমের স্টিমুলাস, একটু আগে তোমাকে বললাম না স্টিমুলি মানে কি,
এক্সটার্নাল আর ইন্টারনাল হলো চেঞ্জ। চেঞ্জ। তো এই স্টিমুলিকে ডিটেক্টও করতে পারে, সেটাকে রিসিভও করতে পারে, ওটাকে ট্রান্সমিটও করতে পারে ব্রেনে। এই নিউরন দিয়েই যায়। ছোটবেলায় একটু নলেজ আছে, তাই আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। কি হচ্ছে? তো স্যার, ধরে নাও আমি বললাম একটা লোয়ার ইনভার্টিব্রেট, ধরে নাও আমি বললাম হাইড্রা। হাইড্রার নিউরাল অর্গানাইজেশন, ইনসেক্টের নিউরাল অর্গানাইজেশন, আর ভার্টিব্রেট মানে হিউম্যান ধরে নাও, এদের তিনজনের নিউরাল অর্গানাইজেশন কি সেম হবে? কখনোই না। যেগুলো লোয়ার ইনভার্টিব্রেট, যেমন মনে করো আমি বললাম হাইড্রা। এবার হাইড্রা একটা অ্যাকোয়াটিক মেরাইন একটা অ্যানিমাল, এরকম টেন্টাকলস থাকে, তাই কি না? তো হাইড্রার মধ্যে শুধুমাত্র নিউরনের এরকম নেটওয়ার্ক থাকে, আর কিছুই থাকে না। ওদের না থাকে ব্রেন, না থাকে স্পাইনাল কর্ড, খালি এরকম নিউরনের নেটওয়ার্ক দিয়েই ওদের গোটা নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনটা, মানে নিউরাল সিস্টেমটা তৈরি। এরকম নেটওয়ার্ক দিয়েই শুধু ওদের মাত্র তৈরি, এরকম এরকম এই নিউরন গুলো দিয়ে ওরা বাইরের স্টিমুলাস কে বুঝতে পারে, কোনো টেম্পারেচার চেঞ্জ বা ওয়াটার ফ্লো বা কোনো ফুড ওর আশেপাশে আসলো কিনা, বুঝতে পারছো? তাহলে নিউরাল অর্গানাইজেশন ইজ ভেরি সিম্পল ইন লোয়ার ইনভার্টিব্রেটস। ফর এক্সাম্পল হাইড্রা ইজ কম্পোজড অফ এ নেটওয়ার্ক অফ নিউরনস। কিন্তু ইনসেক্টের নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন একটু ডেভেলপড আর বেটার। ওদের মধ্যে কি থাকে? নাম্বার অফ গ্যাংলিয়া এন্ড নিউরাল টিস্যু। যেমন দেখো, এই যে এখানে একটা ককরোচের আমি ছবি নিয়ে এসেছি। আমি যদিও ককরোচ তোমাদেরকে আর্থ্রোপড পড়ানোর সময় বলেছিলাম ওদের নার্ভাস সিস্টেমটা, ওগুলো তো বড়ই না কিছু। এটা হচ্ছে ওদের ব্রেন। এতক্ষণ রেকর্ড হলো না? রেকর্ড হয় নাই? আচ্ছা, হয়নি তো হয়নি। তাহলে দেখো, ককরোচের এটাই হচ্ছে ব্রেন। এইটাই হচ্ছে ওদের ব্রেন। দেখো, এই ব্রেনটা একটা সোয়ালোয়েল স্ট্রাকচার দিয়ে তৈরি। এটাকে বলে গ্যাংলিয়া, সেরিব্রাল গ্যাংলিয়া। সেরিব্রাল গ্যাংলিয়া। এরকম গ্যাংলিয়া কি স্যার? গ্যাংলিয়া হচ্ছে এমন একটা সোয়ালোয়েল স্ট্রাকচার যেখান থেকে প্রচুর নিউরন বের হয় বা নিউরন ঢোকে। এই গ্যাংলিয়াটা কানেক্টেড আবার ভেন্ট্রাল নার্ভ কর্ডের সাথে কানেক্টেড। ভেন্ট্রাল নার্ভ কর্ডের সাথে কানেক্টেড। ভেন্ট্রাল মানে কি? পেটের সাইড, মনে আছে? ডর্সাল মানে কি? পিঠের সাইড, ব্যাক সাইড। তো ভেন্ট্রাল নার্ভ কর্ডের সাথে কানেক্টেড দুইটা থাকে, নার্ভ কর্ড প্যারালালি যায়। সেগুলো আবার না গ্যাংলিয়ার সাথে কানেক্টেড। এখানেও আবার গ্যাংলিয়া আছে, এখানেও আবার গ্যাংলিয়া আছে। এই গ্যাংলিয়া গুলো থেকে আবার প্রচুর নার্ভ ফাইবার বেরিয়েছে, যেগুলো বিভিন্ন অর্গানের মধ্যে ডিস্ট্রিবিউটেড কানেকশন করেছে, বুঝতে পারছো? এদের আবার নিউরাল সিস্টেমটা একটু বেটার, একটু তোমার হচ্ছে অর্গানাইজড। কিন্তু ভার্টিব্রেটস যেমন ধরো হিউম্যান, বার্ডস, রেপটাইলস, এদের আবার একদম মোর ডেভেলপ নিউরাল সিস্টেম থাকবে। ব্রেন, স্পাইনাল কর্ড, তারপরে হচ্ছে তোমার নার্ভ ফাইবারস, এগুলো। তাহলে এটা নিয়ে এই যে ভার্টিব্রেট মানে হিউম্যান মানে কি, ভার্টিব্রেটের একটা চলে আসি নিউরাল সিস্টেমটা এবার আমরা একটু দেখে নিই। ভার্টিব্রেটের নিউরাল সিস্টেমটা, তোমার তো মেইন যে সেন্টার সেটা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড, কি না? হাইলি ডেভেলপড ব্রেন, আর নিচের দিকে চলে গেছে স্পাইনাল কর্ড। ব্রেন আর স্পাইনাল কর্ড। আর এই ব্রেন আর স্পাইনাল কর্ডই হচ্ছে মেইন প্রসেসিং সেন্টার
যত রকমের স্টিমুলাস আমাদের বডি রিসিভ করছে রিসেপ্টর দিয়ে, সব ব্রেন আর স্পাইনাল কর্ডে যায়, ব্রেনে ওগুলা প্রসেসিং হয়। বলো আমাদের বডির কয় রকমের রিসেপ্টর আছে? ছোটবেলা থেকে পড়ছি 5টা ইন্দ্রিয়। কি 5টা রিসেপ্টর কি কি, যেগুলো বিভিন্ন রকমের স্টিমুলাস কে রিসিভ করে? স্কিন, নোজ, টাং, আই এন্ড ইয়ার। তাহলে 5টা রিসেপ্টর। স্কিন রিসিভ করে কোন স্টিমুলাস? টাচ, হিট, এটাকে বলে থার্মো রিসেপ্টর আর মেকানো রিসেপ্টর। আই কি রিসিভ করে? লাইট রিসিভ করে, তাই ফটো রিসেপ্টর। ইয়ার কি রিসিভ করে? সাউন্ড, তাহলে ওটা হয়ে গেল ফোনো রিসেপ্টর। তারপরে হচ্ছে টাং কি রিসিভ করে? টেস্ট, তাহলে ওটা হয়ে গেল গাস্টেটরি রিসেপ্টর। আর আর কি বাকি থাকলো? নোজ, নোজ কি রিসিভ করে? স্মেল, তাহলে ওটা হয়ে গেল অলফ্যাক্টরি রিসেপ্টর। তো যত রিসেপ্টর গুলো যত স্টিমুলাস কে রিসিভ করে, সবগুলো চলে যায় কোথায়? ব্রেন আর স্পাইনাল কর্ডে। ব্রেন আর স্পাইনাল কর্ডেই ওটা প্রসেসিং হয়। তাই ব্রেন আর স্পাইনাল কর্ডে হচ্ছে মেইন প্রসেসিং সেন্টার। তাই এদেরকে বলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এদেরকে বলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বুঝলা? সিএনএস। এবার ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে প্রচুর নার্ভ বেরিয়েছে। অনেক নার্ভ বেরিয়েছে, হচ্ছে তোমার চোখে গেছে, কানে গেছে, নাকে গেছে। স্পাইনাল কর্ড থেকেও প্রচুর নার্ভ বেরিয়েছে, যেগুলো ইন্টারনাল অর্গানে গেছে, হাতে গেছে, পায়ে গেছে, নাকি না? ব্রেন থেকে যে নার্ভ গুলো বের হয় এগুলোকে বলে ক্রেনিয়াল নার্ভ। এগুলোকে বলে ক্রেনিয়াল নার্ভ। স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো বেরিয়েছে এগুলোকে বলে স্পাইনাল নার্ভ। এগুলোকে বলে স্পাইনাল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ কতগুলো থাকে? 12 পেয়ার্স, ডান দিক বাঁ দিক, তাই 12 পেয়ার্স। আর স্পাইনাল নার্ভ কতগুলো থাকবে? 31 পেয়ার্স। বুঝতে পারছো? তো এই ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম না, এগুলো পেরিফেরি, মানে চারিদিকে ছড়িয়ে গেছে, পেরিফেরির দিকে ছড়িয়ে গেছে। তাই এগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বুঝতে পারছো? তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমে বিভিন্ন রকমের নার্ভস আছে। এই নার্ভ গুলো কি করে? এই নার্ভ গুলো রিসেপ্টর, রিসেপ্টর যদি কোনো স্টিমুলাস কে রিসিভ করে, ধরো না হাতে ছ্যাঁকা লাগলো, হ্যাঁ, কোনো স্টিমুলাস, রিসেপ্টর মনে করো তোমার স্কিন, ওটাকে রিসিভ করলো, রিসিভ করে এই নার্ভ গুলো ওটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়। বুঝলা? তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওটাকে প্রসেস করে অন্য নার্ভ গুলো ওগুলোকে নিয়ে যাবে তোমার ইফেক্টরে। ইফেক্টর, ইফেক্টর মনে করো তোমার হাতের মাসেলে নিয়ে গেল, তখন মাসেলটা কন্ট্রাক্ট হয়ে কি করবে? রেসপন্স করবে, মনে আছে? রিফ্লেক্স অ্যাকশন, রেসপন্স করবে। তাহলে যেই নার্ভ গুলো রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যাচ্ছে এগুলোর নাম হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ। এগুলোর নাম কি? অ্যাফারেন্ট নার্ভ। আর যেই নার্ভ গুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইফেক্টরে নিয়ে যাচ্ছে এগুলোর নাম হচ্ছে ইফারেন্ট নার্ভ। ইফারেন্ট নার্ভ। এগুলো সবই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারেই কিন্তু পড়বে। এগুলো সবই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারেই পড়বে। এটাও অ্যাফারেন্ট নার্ভ, ইফারেন্ট নার্ভ, এগুলো সবই তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমেরই পার্ট। এগুলো সবই তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমেরই পার্ট। বুঝতে পারছো? ইফেক্টর মানে জানো তো? যে ব্রেন বা স্পাইনাল কর্ডের কমান্ড অনুযায়ী কাজ করে। যেমন রিসেপ্টর ধরে নাও স্কিন, স্টিমুলাস মনে করো হিট,
তাহলে হিট স্কিন দিয়ে, স্কিন ওটাকে রিসিভ করলো, অ্যাফারেন্ট নার্ভ দিয়ে ব্রেনে গেল, ব্রেন ওটাকে প্রসেস করে ইফারেন্ট নার্ভ দিয়ে তোমার ইফেক্টর মানে তোমার হাতের মাসলে পাঠালো, ধরো বাইসেপে পাঠালো, তখন বাইসেপটা কন্ট্রাক্ট করবে আর সঙ্গে সঙ্গে তুমি হাত থেকে ছিটকে ছড়িয়ে দিবা, তাই না? ছড়িয়ে মুভমেন্টটা হচ্ছে হয়ে গেল তোমার রেসপন্স। তাহলে যে স্টিমুলাসকে রিসিভ করে ও রিসেপ্টর, আর যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কমান্ড অনুযায়ী কাজ করে সে হচ্ছে ইফেক্টর, যেমন মাসল গ্ল্যান্ড। বুঝতে পারছো? এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে, মানে এই নার্ভ গুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। এই নার্ভ গুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কোন কোন মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে আন্ডার আওয়ার হুইল। আন্ডার আওয়ার হুইল আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কাজ করাতে পারি, যেমন হাত পাকে নড়ানো, হাত পাকে মুভ করা আমাদের নিজেদের ইচ্ছা মতো করতে পারি, তাই না? তাহলে ওটা হলো সোম্যাটিক, সোম্যাটিক অর ভলান্টারি নার্ভস, সোম্যাটিক অর ভলান্টারি নার্ভস। আর যেই নার্ভ গুলো আমাদের কন্ট্রোলে নেই, মানে নট আন্ডার আওয়ার হুইল, নট আন্ডার আওয়ার হুইল, সেটা হয়ে গেল হচ্ছে তোমার অটোনমিক, অটোনমিক অর ইনভলান্টারি নার্ভস, ইনভলান্টারি নার্ভস। যেমন তুমি কি তোমার হার্টবিটকে এখন বসে বসে বাড়িয়ে দিতে পারবা? পারবো না। তো ওগুলো হয়ে গেল ইনভলান্টারি নার্ভস। আচ্ছা, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আরেকটা পড়ে, যেটা হচ্ছে ভিসেরাল নার্ভ, ওটা বলা হয়নি। ভিসেরাল নার্ভ, যেটা ভিসেরাল অর্গানের সাথে কানেক্টেড, ওটাও পেরিফেরালের আন্ডারেই পড়বে। ভিসেরাল নার্ভ কি? যেগুলো ভিসেরাল অর্গানের সাথে কানেক্টেড, যে নার্ভগুলো ভিসেরাল অর্গান কি, যে ইন্টারনাল অর্গানগুলোর ভিতরে একটু জায়গা থাকে, যেমন স্টমাক, স্টমাকের ভিতরে একটু জায়গা আছে, ওটা একটা ভিসেরাল অর্গান। তো যেই নার্ভগুলো তোমার ভিসেরাল নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড, ভিসেরাল অর্গানের সাথে কানেক্টেড, ওগুলো হলো ভিসেরাল নার্ভ। সো সোম্যাটিক অর ভলান্টারি নার্ভ কোনগুলো? যেগুলো আমার হাতের, পায়ের মাসল, নেকের মাসল, এগুলোর সাথে কানেক্টেড, যেগুলোকে আমরা নিজেদের ইচ্ছা মতো মানে ইয়ে করতে পারি, মুভ করতে পারি। কানেক্টেড টু স্কেলিটাল মাসল, কানেক্টেড টু স্কেলিটাল মাসল, স্কেলিটাল মাসলের সাথে কানেক্টেড। স্কেলিটাল মাসল কি? যেই মাসল গুলো তোমার বোনস এর সাথে লেগে আছে সেগুলো স্কেলিটাল মাসল। তো এগুলোকে আমরা নিজেদের ইচ্ছা মতো মুভ করতে পারি, হাতে, পায়ে। বুঝতে পারছো তো? আর অটোনমিক বা ইনভলান্টারি নার্ভ গুলো কোন মাসলের সাথে কানেক্টেড? তোমার হচ্ছে অটোনমিক নার্ভাস, অটোনমিক ইয়েগুলো কানেক্টেড হচ্ছে তোমার ইনভলান্টারি অর্গান আর স্মুথ মাসলের সাথে কানেক্টেড। ইনভলান্টারি অর্গান, যেমন তোমার স্টমাক কি তোমার নিজের ইচ্ছা মতো কাজ করাতে পারো? না। হার্ট কি নিজের ইচ্ছা মতো কাজ করাতে পারো? না। তাহলে এগুলো ইনভলান্টারি অর্গান। আর কি? স্মুথ মাসলের সাথে কানেক্টেড, স্মুথ মাসলের সাথে কানেক্টেড। যেমন স্টমাকের মাসল হচ্ছে স্মুথ মাসল, ওটা আমাদের কন্ট্রোলে নেই। দিকে বসো, ওটা আমাদের কন্ট্রোলে নেই। তাহলে এগুলোর সাথে কানেক্টেড। এবার অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। কি এগুলা? এগুলা দুটাই অটোনমিক বা ইনভলান্টারি আন্ডারে, মানে কোনোটাই আমাদের কন্ট্রোলে নেই। এরা কি, এরা কন্ট্রাডিক্টরি ওয়েতে কাজ করে। মানে সিম্প্যাথেটিক যদি তোমার হার্টবিট বাড়ায়, প্যারাসিম্প্যাথেটিক হার্টবিটকে কমাবে। বুঝতে পারছো? প্যারাসিম্প্যাথেটিক যদি তোমার ডাইজেস্টিভ জুস, ডাইজেস্টিভ এনজাইম সিক্রিট করায়, প্যারাসিম্প্যাথেটিক ওটাকে স্টপ করবে। বুঝতে পারছো? এটা হচ্ছে অপোজিট ওয়েতে কাজ করে। এমন না যে সিম্প্যাথেটিক শুধু বাড়াবে, প্যারাসিম্প্যাথেটিক কমাবে, এমন না। প্যারাসিম্প্যাথেটিকও এমন কিছু আছে যেটা ও বাড়ায়, এ আবার কমায়, সিম্প্যাথেটিক আবার কমায়। তাহলে এইটাই আমি বলে দিলাম গোটা নার্ভাস সিস্টেমটা।
পুরো নার্ভাস সিস্টেমটা এর মধ্যে চলে আসবে। সব কিন্তু আমি এখানে বলে দিয়েছি। ভিসেরাল নার্ভ কোনটা? এই যে দেখো আমি এখানে একটা ছবি নিয়ে এসেছি ভিসেরাল। এই যে এগুলো হচ্ছে ভিসেরাল। এই যে দেখো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে ইন্টারনাল অর্গান গুলো যে কানেক্টেড, হার্ট, লাংস, ডাইজেস্টিভ সিস্টেম, বুঝতে পারছো? এর মধ্যে প্রচুর নার্ভ থাকে। এই নার্ভ গুলো কানেক্টেড থাকে, আর মাঝে মাঝে গ্যাংলিয়ন থাকে, গ্যাংলিয়ন। আমি গ্যাংলিয়ন একটু আগেই বললাম ককরোচটা বলার সময়, মনে আছে? এমন একটা সোয়ালোইং জায়গা যেখানে নার্ভ ঢোকে বা নার্ভ বেরোয়, ওগুলোকে গ্যাংলিয়া বা গ্যাংলিয়ন বলে। তাহলে এটা হচ্ছে ভিসেরাল নার্ভাস সিস্টেম, which is অ্যাসোসিয়েশন অফ মেনি নার্ভস অ্যান্ড গ্যাংলিয়নস। তাহলে দেখো হিউম্যান নিউরাল সিস্টেম কিন্তু আমি সব বলে দিলাম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে ব্রেইন আর স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে প্রচুর রকমের নার্ভ, ব্রেন মানে হচ্ছে তোমার যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড। তারপরে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমি বললাম অ্যাফারেন্ট ফাইবার, ইফারেন্ট ফাইবার, মনে করছে? তারপরে অ্যাফারেন্ট ফাইবার কোথা থেকে কোথায় নিয়ে যায়? অ্যাফারেন্ট ফাইবার নিয়ে যায় এই যে টিস্যু বা অর্গান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, মানে রিসেপ্টর, এখানে লিখে রাখতে পারবো, রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাফারেন্ট নিয়ে যায়। আর ইফারেন্ট কোথায় নিয়ে যায়? দূরে। ইফারেন্ট নিয়ে যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল টিস্যু বা অর্গান, মানে ইফেক্টরে নিয়ে যায়। লিখে রাখতে পারো ইফেক্টর, ইফেক্টরে নিয়ে যায়। তারপরে আমি কি বললাম যে এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম আবার দুই রকমের হয়। কোনোটা আমাদের কন্ট্রোলে থাকে, সোম্যাটিক আর নিউরাল, সোম্যাটিক বা তোমার হচ্ছে কি ভলান্টারি। আর একটা কোনোটা আমাদের কন্ট্রোলে নেই, মানে অটোনমিক বা ইনভলান্টারি। সোম্যাটিক নার্ভাস সিস্টেম কোন কিসের সাথে কানেক্টেড? স্কেলিটাল মাসেলের সাথে কানেক্টেড। আর অটোনমিক নার্ভাস সিস্টেম কিসের সাথে কানেক্টেড? আমাদের ইনভলান্টারি অর্গ্যান বা স্মুথ মাসেলের সাথে কানেক্টেড, হ্যাঁ কি না? অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। অত ডিটেলে নেই, বাট অল্প একটু আছে। আর ভিসেরাল নার্ভাস সিস্টেম আমি কি বললাম? যেটা হচ্ছে তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম এক ধরনের, যার মধ্যে কি আছে? প্রচুর প্রচুর কি আছে? নার্ভ আছে, ফাইবার আছে, গ্যাংলিয়া আছে, প্লেক্সাসেস আছে। প্লেক্সাসেস মানে নিউরাল কানেকশনস, নিউরাল জাংশনস। যেটা হচ্ছে তোমার from which impulse travel from central nervous system to viscera, viscera মানে internal organ, and from viscera to central nervous system। মানে এখানে রিসেপ্টর মানে চোখ, কান, নাক এগুলা কানেক্টেড না, ইন্টারনাল অর্গান গুলো কানেক্টেড। তাহলে চলে আসি আমরা হচ্ছে নিউরনের স্ট্রাকচার। নিউরনের স্ট্রাকচার একদম এখান থেকে শুরু, এই ছবিটাতে চলে আসো। নিউরনের স্ট্রাকচার ছিল। হুম। তো দেখো নিউরনের কি একটা বড় সেল বডি থাকে, হ্যাঁ কি না? একটা বড় সেল বডি থাকে যার মধ্যে সেল মেমব্রেন আছে, ভিতরে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে। সাইটোপ্লাজমে ছোট ছোট রাইবোসোমের গ্র্যানিউল থাকে, যেগুলোকে নিজেল গ্র্যানিউল বলে। আর সেল বডি থেকে অনেক অ্যাপেন্ডেজেস বেরিয়েছে, হাত পা বেরিয়েছে, যেগুলোকে ডেনড্রাইটস বলে। বড়টাকে বলে ডেনড্রন, ডেনড্রনের ব্রাঞ্চ গুলোকে বলে ডেনড্রাইটস, ডেনড্রনস। আর ওগুলো ওগুলো ব্রাঞ্চ গুলোকে বলে ডেনড্রাইটস। এই নিজেল গ্র্যানিউল গুলো কি? নিজেল গ্র্যানিউল যখন নার্ভ ইম্পালস ডেনড্রাইটে আসে, তো এই নিজেল গ্র্যানিউল মানে রাইবোসোমের এই গ্র্যানিউল গুলোই ওই নার্ভ ইম্পালস কে সেল বডি, সেল বডি থেকে একজন পর্যন্ত নিয়ে যেতে হেল্প করে, এই নিজেল গ্র্যানিউল, ঠিক আছে? একটা মানে নিউরনের সেল বডিতে সব সেল অর্গানেল থাকবে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি সব থাকবে। খালি থাকবে না হচ্ছে সেন্ট্রিওল, নো সেন্ট্রিওল। তোমাদেরকে এর আগের দিন, এর আগের চ্যাপ্টারে পড়িয়েছি না? সেল ডিভিশনে সেন্ট্রিওলের ফাংশন কি ছিল বলো? স্পিন্ডল ফাইবার তৈরি করে সিস্টার ক্রোমাটিডকে দুই দিকে টানা, হ্যাঁ কি না? ডিভাইড করে দেওয়া।
তো এর মধ্যে সেন্ট্রিওল থাকে না কিন্তু, সেই জন্য নার্ভ ফাইবার কিন্তু ক্যান নট ডিভাইড। নার্ভ ফাইবার ক্যান নট ডিভাইড। নার্ভ নার্ভ কিন্তু তোমার ডিভাইড করতে পারে না, ক্যান নট ডিভাইড। সেই জন্য যদি কোনো নিউরন ড্যামেজ হয়ে যায়, সেটা কিন্তু আর রিপ্লেস হয় না, ওটা পার্মানেন্ট ড্যামেজ। ওটা হিল হবে অন্য ধরনের নিউরন দিয়ে, যেগুলো নাম নিউরোগ্লিয়া, ওগুলো দিয়ে হিল হবে, কিন্তু ওটা কখনো রিপ্লেস হবে না। এইবার দেখো, ডেনড্রাইট ডেনড্রন গুলো ছাড়াও একটা বড় একটা অ্যাপেন্ডেজ বেরিয়েছে, যেটার নাম হচ্ছে অ্যাক্সন। একটা লম্বা একটা অ্যাপেন্ডেজ বেরিয়েছে, যেটার নাম অ্যাক্সন। অ্যাক্সনটা যেখান থেকে শুরু হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাক্সন হিলক। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাক্সন হিলক, যেখান থেকে অ্যাক্সনটা স্টার্ট হয়েছে। হুম। অ্যাক্সনের যে মেমব্রেনটা, অ্যাক্সনের মেমব্রেনটার নাম হচ্ছে অ্যাক্সোলেমা। অ্যাক্সনের মেমব্রেনটার নাম হচ্ছে অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমা। আর অ্যাক্সনের ভিতরে যে সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমের নাম হচ্ছে অ্যাক্সোপ্লাজম। অ্যাক্সনের ভিতরে সাইটোপ্লাজমের নাম হচ্ছে অ্যাক্সোপ্লাজম। বুঝেছো? তো এই অ্যাক্সনটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু অ্যাক্সনের বাইরের দিকে একটা সেল আছে, যে সেলটার নাম হচ্ছে সোয়ান সেল। এই সোয়ান সেলটা তোমার ফ্যাট আর প্রোটিন সিক্রিট করে। শুনছো তো? ফ্যাট আর প্রোটিন সিক্রিট করে। আর সেই ফ্যাট আর প্রোটিনটা দিয়ে অ্যাক্সনের বাইরের দিকে একটা শিদ তৈরি হয়, যেই শিদটার নাম হচ্ছে মাইলিন শিদ। ছবিতে বুঝতে পারছো মাইলিন শিদ কোন জায়গাটা? তো ওটা সোয়ান সেল দিয়ে তৈরি হয়, সোয়ান সেল ফ্যাট আর প্রোটিন তৈরি করে। সেই মাইলিন শিদের ফাংশন কি? মাইলিন শিদ হচ্ছে একটা ইনসুলেটরের মতো কাজ করে। মাইলিন শিদ হচ্ছে একটা ইনসুলেটরের মতো কাজ করে। ইনসুলেটর কাকে বলে? ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো মনে করো এটা, এই নিউরনটা মনে করো তোমার আইতে যাচ্ছে, আই চোখের মধ্যে যাচ্ছে। এর পাশেই আরেকটা নিউরন আছে, এই পাশেই আরেকটা নিউরন আছে, যে নিউরনটা মনে করো ইয়ারে যাচ্ছে, ইয়ারে। এবার নার্ভ ইম্পালস যে যায়, ওটা তো ইলেকট্রিক ইম্পালস, তাই না? তো এই ইলেকট্রিক ইম্পালস তো এমনও হতে পারে যে পাশাপাশি দুটো তার, একটা তার যাচ্ছে ফ্যানে আর একটা তার যাচ্ছে বাল্বে। তো যদি ওইটা টাচ করে, তাহলে তো ওদের মধ্যে যে ইলেকট্রিসিটি মানে মিক্সিং আপ হয়ে যাবে, হ্যাঁ কি না? তো মাইলিন শিটটা থাকাতে, মাইলিন শিট যদি থাকে চারিদিকে এরকম করে, তাহলে ওদের মধ্যে এই ইলেকট্রিক ইম্পালসের মিক্সিং আপ হয় না। যদি হতো, তাহলে কি, তাহলে আই দিয়ে শুনতা আর ইয়ার দিয়ে দেখতে, তাই না? এরকম তো হবে না, ওটা কমপ্লিকেশন হয়ে যাবে। তো মাইলিন শিট তোমার হচ্ছে কি ইনসুলেটরের মতো কাজ করে, কিন্তু সব নিউরনের মাইলিন শীথ হয় না, ব্রেন আর স্পাইনাল কর্ডের নিউরনেরই মাইলিন শীথ হয়। যদি মাইলিন শীথ থাকে তাহলে বলে মাইলিনেটেড নিউরন, যদি মাইলিন শীথ না থাকে তাহলে বলে নন মাইলিনেটেড নিউরন। বুঝলা? এইবার এই গোটা জিনিসটা কিন্তু আবার আরেকটা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে। গোটা জিনিসটা এরকম আরেকটা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে, এই যে এরকম করে। গোটা নিউরনটা আবার অন্য আরেকটা, মানে গোটা জিনিসটা, ওটা এই মেমব্রেনটা দেওয়া নেই কেন আমি জানি না, এই মেমব্রেনটা দিতে হতো। এই গোটা জিনিসটা মানে সোয়ান সেল, মাইলিন শিট, এটা আবার আর একটা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে, যেটার নাম হচ্ছে নিউরিলেমা। যেটার নাম হচ্ছে নিউরিলেমা। আর দুটা দেখো মাইলিন শিটের মাঝখানে একটা ছোট্ট মানে খাঁজ আছে, যেটার নাম হচ্ছে নোড অফ রেনভির। নোড অফ রেনভির। তো হয় কি, যে নোড অফ রেনভির দিয়ে ইলেকট্রিক ইম্পালস এরকম জাম্প করে করে যায়, এরকম জাম্প করে করে যায় নোড অফ রেনভির দিয়ে। তো যদি মাইলিনেটেড যদি নিউরন হয়, তাহলে নার্ভ ইম্পালসটা খুব ফাস্ট হয়, কারণ এখানে জাম্পিং করে করে যায়। আর যদি নন মাইলিনেটেড নিউরন হয়, হবে এটা একটা নন মাইলিনেটেড নিউরন, ইয়া হবে এটা, হবে এটা একটা নন মাইলিনেটেড নিউরন, যার মাইলিন শিট নেই, তার এখানে এই ইলেকট্রিক ইম্পালসটা বা নার্ভ ইম্পালসটা এইভাবেই যাবে।
তো ওটা একটু স্লো, অতটাও স্লো না, মানে একটু সামান্য। তো এটা হচ্ছে তোমার নোড অফ রেনভিয়ার এর ফাংশন। এই জায়গাগুলোতে মাইলিন শিট নেই, তাই ওখান দিয়ে জাম্প করে করে ইলেকট্রিক ইম্পালসটা যায়। এবার তোমাকে আমি এই অ্যাকশনের একটা নেচার বলে রাখি, ঠিক আছে? ফোন দিয়ে শুনে রাখবা, এটা এটা একটু পরেই কাজে লাগবে। মনে করো এটা হচ্ছে একজনের মেমব্রেন, মনে করো এটা হচ্ছে একজনের মেমব্রেন। একজনের মেমব্রেনের নাম কি? একজোলেমা। আর একজনের ভিতরে কি আছে? একজনের মানে সাইটোপ্লাজম আছে, যে সাইটোপ্লাজমটার নাম হচ্ছে এক্সোপ্লাজম। বুঝলা? তো এটা ভাবো এক্সোপ্লাজম। তো হয় কি যে এই একজনের গায়ে প্রচুর এরকম প্রোটিন চ্যানেল আছে, আয়ন চ্যানেলস থাকে এখানে, আয়ন চ্যানেলস থাকে। সেল মেমব্রেনে আমরা পড়েছিলাম না, সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। এই যে প্রোটিন, কোন কোন প্রোটিন আয়ন চ্যানেল হিসেবে কাজ করে, যারা অ্যাক্টিভলি আয়নকে ভিতরে ঢুকায় বাইরে বের করে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি? এটিপি বা এনার্জি খরচ করে যে ট্রান্সপোর্টটা হয়। আর প্যাসিভ ট্রান্সপোর্ট, যেটাতে এনার্জি লাগে না, যেমন ডিফিউশন। তো এই আয়ন চ্যানেল গুলো কি করে, যখন একটা নিউরনের মধ্যে দিয়ে কোনো নার্ভ ইম্পালস যখন যাচ্ছে না, মানে যখন রেস্টিং স্টেটে আছে, বুঝতে পারছো? যখন রেস্টিং স্টেটে আছে, তখন হয় কি যে এর মধ্যে পটাশিয়াম আয়ন ঢোকে, দুটা পটাশিয়াম আয়ন ঢোকে, কিন্তু তিনটা সোডিয়াম আয়ন বের হয়। তিনটা সোডিয়াম আয়ন বের হয়। তাহলে বাইরে সোডিয়াম আয়ন বেশি হয়ে যায়, নাকি না? বাইরে সোডিয়াম আয়ন বেশি কিন্তু ভিতরে পটাশিয়াম আয়ন কম। তো সেই জন্য প্লাস ভিতরে কি থাকে, ভিতরে হচ্ছে নেগেটিভলি চার্জ প্রোটিনও থাকে। ভিতরে কি থাকে? নেগেটিভলি চার্জ প্রোটিনও থাকে, মানে একজনের ভিতরের দিকে। তো যেহেতু ভিতরে পজিটিভ চার্জ কম প্লাস নেগেটিভ চার্জ প্রোটিন থাকে, তাই একজনের ভিতর মেমব্রেনের ভিতরটা নেগেটিভলি চার্জ হয়ে থাকে। বুঝলা? একজনের ভিতরের মেমব্রেনটা কিরকম চার্জ হয়ে থাকে? নেগেটিভলি চার্জ হয়ে থাকে, নেগেটিভলি। আর বাইরে যেহেতু সোডিয়াম আয়ন বেশি, সোডিয়াম চার্জ পজিটিভলি চার্জ, তার ওটারই অ্যামাউন্ট বেশি, তাই বাইরের দিকটা পজিটিভলি চার্জ হয়ে থাকে। বাইরের দিকটা কি বললাম? পজিটিভলি চার্জ হয়ে থাকে। এই নেচারটা মনে রেখো, আমি এটা একটু পরেই আবার পড়াবো। তাহলে কি দেখা যাচ্ছে যে দুই দিকে, একজনের মেমব্রেনের দুই দিকে তোমার হচ্ছে ইলেকট্রিক গ্রেডিয়েন্ট বা চার্জের গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে কি? ডিফারেন্স দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি না? এই ডিফারেন্সটার ভ্যালু হচ্ছে -70 মিলিভোল্ট। আর এটাকে বলে রেস্টিং পোটেনশিয়াল। এটাকে বলে রেস্টিং পোটেনশিয়াল, যখন রেস্টিং স্টেটে আছে, মানে ওর মধ্যে দিয়ে কোনো নার্ভ ইম্পালস যখন যাচ্ছে না, এটাকে বলে রেস্টিং পোটেনশিয়াল। আর যেহেতু বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ, তাই এই নেচারটাকে বা এই কন্ডিশনটাকে বলে পোলারাইজড হয়ে আছে, পোলারাইজড, পোলারাইজড হয়ে থাকে। তার মানে রেস্টিং স্টেটে একটা নিউরনের একজন কোন স্টেটে থাকে? পোলারাইজড হয়ে থাকে, বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ। বাই ডিউ টু আউটওয়ার্ড মুভমেন্ট, ইফ্লাক্স। ইফ্লাক্স মানে বাইরে, আউটওয়ার্ড মুভমেন্ট অফ সোডিয়াম আয়ন এন্ড ইনফ্লাক্স মুভমেন্ট অফ পটাশিয়াম আয়ন। ভিতরে কম পটাশিয়াম আয়ন ঢুকছে, কিন্তু বাইরে বেশি করে সোডিয়াম আয়ন বেড়ে যাচ্ছে। এইবার চলে আসা হচ্ছে একজনের এন্ডিং, একজন টার্মিনাল, একজন টার্মিনাল। আর এই একজন টার্মিনালটা ব্রাঞ্চড হয়, যার প্রতিটা ব্রাঞ্চের শেষের দিকে এরকম সোয়ালেন স্ট্রাকচার থাকে, যেটা নাম হচ্ছে সাইন্যাপটিক নব। এই সাইন্যাপটিক নবকে আমি যদি একটু বড় করে ড্র করি, এর মধ্যে ছোট ছোট এরকম ভেসিকল থাকে। এই ভেসিকল গুলোর নাম হচ্ছে সাইন্যাপটিক ভেসিকল, সাইন্যাপটিক ভেসিকল। এই সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে একটা কেমিক্যাল থাকে, যে কেমিক্যালটার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার কি স্যার, কি কেমিক্যাল? ওটা অ্যাসিটাইল কোলিন হতে পারে। মনে করছে ছোটবেলায় পড়েছিলে এগুলো কিন্তু। অ্যাসিটাইল কোলিন হতে পারে, ডোপামিন হতে পারে,
অ্যাড্রিনালিন হতে পারে, নর অ্যাড্রিনালিন হতে পারে, অনেক কিছু হতে পারে নিউরোট্রান্সমিটার হিসেবে, অনেক কেমিক্যালই হতে পারে। তো এখান দিয়ে তো ইলেকট্রিক ইম্পালস আসছে, হ্যাঁ কি না? এখান দিয়ে কি আসছে? ইলেকট্রিক ইম্পালস আসছে। একটা নিউরন যেখানে শুরু হয় তারপরেই আর একটা নিউরন স্টার্ট হয়। মনে পড়লো? দুটোর মাঝখানের গ্যাপকে কি বলে? বলো। সাইন্যাপস। তো হয় কি যখনই ইলেকট্রিক ইম্পালসটা সাইন্যাপস অব্দি পৌঁছে গেল, মানে সাইন্যাপটিক নব অব্দি যখন চলে আসলো, তখনই এর মধ্যে থেকে নিউরো ট্রান্সমিটার গুলো সিক্রিট হয়ে পরের নিউরনের ডেনড্রাইটে লেগে যায়। আর তখনই কি হয় যেন, তোমার নার্ভ ইম্পালসটা এবার এইখানে ঢুকে গেল। তো এইখানে তো এটা ইলেকট্রিক ইম্পালস হয়ে আসলো, কিন্তু সাইন্যাপসে ওটা কিসে চেঞ্জ হয়ে গেল? কেমিক্যাল ইম্পালসে চেঞ্জ হয়ে গেল। কারণ নিউরো ট্রান্সমিটার কি? নিউরো ট্রান্সমিটার হচ্ছে একটা কেমিক্যাল। তাহলে আসলো হচ্ছে তোমার, আসলো হচ্ছে তোমার ইয়ে হয়ে, ইলেকট্রিক ইম্পালস হয়ে, কিন্তু সাইন্যাপসে ওটা কনভার্ট হয়ে গেল কেমিক্যাল চেঞ্জ, কেমিক্যাল ইম্পালস। হ্যালো। হুম। আচ্ছা দাঁড়া। সো তাহলে সাইন্যাপসে কি হলো? ইলেকট্রিক ইম্পালসটা কেমিক্যাল ইম্পালসে কনভার্ট হয়ে গেল। তাহলে দেখো, সব আমি তোমাকে পড়িয়ে দিলাম। নিউরনের স্ট্রাকচারের মধ্যে সব আমি বলে দিয়েছি। সেল বডি, ডেনড্রাইট, অ্যাক্সন, মিজেল গ্র্যানিউল, তারপরে হচ্ছে তোমার এইদিকে এই যে মিজেল গ্র্যানিউল গুলো কি বলেছে, বা ডেনড্রাইট গুলো কি বলেছে? দিস ফাইবারস ট্রান্সমিট ইম্পালস টুয়ার্ডস দ্য সেল বডি। মানে ডেনড্রাইট থেকে এগুলো ঢুকবে, সেল বডিতে যাবে নার্ভ ইম্পালসটা। আর তারপরে চলে আসলো অ্যাক্সন। অ্যাক্সন এর লাস্টের দিকে টার্মিনেটস ওইগুলো কোথায়? সাইন্যাপটিক নব, যার মধ্যে থাকে সাইন্যাপটিক ভেসিকল। সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে থাকে একটা কেমিক্যাল যেটার নাম নিউরোট্রান্সমিটার, তাই কি না? তো দুটো, দেখো, একটা নিউরনের পরে, বুঝতে পারছো, একটা নিউরনের পরে আর একটা নিউরনও থাকতে পারে। অথবা আমি তোমাকে শিখালাম না ইফেক্টর? ব্রেন থেকে নিউরন গুলো তো নার্ভ ইম্পালস কে ইফেক্টরেও পাঠায়, মানে মাসেলেও পাঠায়। ভাবো এটা একটা মাসেল। তাহলে একজন কোথায় শেষ হচ্ছে? একজন তোমার সাইন্যাপসেও শেষ হতে পারে, বা নিউরন আর মাসেলের জাংশনেও শেষ হতে পারে, যেটাকে বলে নিউরোমাস্কুলার জাংশন। এটাও হতে পারে, এটাও হতে পারে। দুটাকেই সাইন্যাপস বলে, এটাকেও সাইন্যাপস বলে, এটাকেও সাইন্যাপস বলে। মানে একজনটা এখানেও শেষ হতে পারে, একটা নিউরনের আগে আর একটা মাসেলের আগেও শেষ হতে পারে। এবার একজন দিয়ে কিন্তু সবসময়, এই যে দেখো, সেল বডিতে যে নিউরন নার্ভ ইম্পালসটা ঢুকলো, ওটা একজন দিয়েই কিন্তু দূরে যাচ্ছে। আর একজন দিয়েই সেল বডি থেকে দূরে যায়। যে একজন ট্রান্সমিট নার্ভ ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি টু এ সাইন্যাপস অফ এ নিউরোমাস্কুলার জাংশন। সেই জন্য একজনকে কি বলে? ইফারেন্ট পার্ট অফ দ্য নিউরন। একজনকে বলে ইফারেন্ট পার্ট অফ এ নিউরন। ইফারেন্ট মানে দূরে। Which of the following part of neuron is called efferent part of neuron? Dendrite, cell body, axon, axon terminal. তাহলে অ্যান্সার কি হবে? axon। পারবা তো? এবার হয় কি যে আম, এত অব্দি একটা ব্র্যাকেট করো, এখান থেকে অন্য ইনফরমেশন। কোন কোন নিউরন হতে পারে মাল্টিপোলার, কোন কোন নিউরন হতে পারে বাইপোলার, কোন কোন নিউরন হতে পারে ইউনিপোলার। কি জিনিসগুলা দেখতে অনেকটাই যে এরকম হবে? বাইপোলার, মাল্টিপোলার, বাইপোলার আর ইউনিপোলার। এই যে এখানে যা আসো, এই যে দেখো, দেখো এই যে নিউরনটা, তোমার এই যে এখানে, এইখানে হেডিং এ দেওয়া আছে মাল্টিপোলার, মানে মাল্টিপোলার। দেখো এদের একজন থাকবে, একজন থাকবে আর অনেকগুলো ডেনড্রাইটস থাকবে। দেখো একজন একটাই,
একটাই একজন, কিন্তু ডেনড্রাইট দেখো অনেকগুলো। দেখো মাল্টিপোলারের পাশে কি লেখা? উইথ ওয়ান একজন এন্ড টু অর মোর ডেনড্রাইটস, কি না? এই যে একটাই একজন, প্রথম ছবিটা দেখো, একটাই একজন কিন্তু অনেকগুলো ডেনড্রাইটস। তার মানে একটু মাল্টিপল অন্যান্য নিউরনের সাথে কানেক্টেড থাকতে পারে, এখান থেকে একটা নিউরন, এখান থেকে আর অন্য নিউরন, বুঝতে পারছো এরকম। তাই এটা মাল্টিপল, মাল্টিপোলার। দুই নম্বর কি? বাইপোলার। বাইপোলার যদি হয়, নর্মাল যে নিউরন আমরা আঁকাই, যেটা একটা একজন থাকবে আর একটাই ডেনড্রাইট থাকবে, সেগুলো হচ্ছে বাইপোলার। আর তারপরে কি আছে দেখো, বাইপোলারের পাশে কি লেখা আছে? উইথ ওয়ান এক্সন এন্ড ওয়ান ডেনড্রাইট। কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন রেটিনা অফ আই। মাল্টিপোলার কোথায় পাওয়া যায় দেখলাম না তো? ফাউন্ড ইন সেরিব্রাল কর্টেক্স, ব্রেনে পাওয়া যায়। সেরিব্রাল কর্টেক্স হচ্ছে ব্রেনের একটা পার্ট। এবার চলে আসো ইউনিপোলার। ইউনিপোলার এই যে দেখো এরকম দেখতে হবে, যার সেল বডি আছে, একজন আছে, কিন্তু কোনো ডেনড্রাইট নেই। দেখো কি লেখা আছে? সেল বডি উইথ ওয়ান এক্সন অনলি, ফাউন্ড ইউজুয়ালি ইন দা এমব্রায়োনিক স্টেজ। শুধুমাত্র একটাই এক্সন থাকবে, কোনো ডেনড্রনস বা ডেনড্রাইটস থাকবে না। ফাউন্ড ইন এমব্রায়োনিক স্টেজ মানে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন ওই ফর্মে পাওয়া যায়। আর একটা হয়, এটা তোমাদের সিলেবাসে নেই, সিউডো নিউরন। যেখান থেকে দেখো এরকম একটা এক্সটেনশন বেরিয়েছে, কিন্তু ওটা ডিভাইড হয়ে গেছে দুটো এক্সনে। মনে হবে যেন এটা একটাই একজন, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা দুটা একজন, মানে ফলস। সিউডো মানে কি? ফলস। মনে হচ্ছে যেন এটা ইউনিপোলার, কিন্তু এটা ফলস ইউনিপোলার, অ্যাকচুয়ালি এটা বাইপোলার। একজন আছে, এই এই একজনের আরেক দিকে ডেনড্রাইট আছে, আবার আরেক দিকে একজন টার্মিনালও আছে। তো এইরকম হলে ফলস। আর একটা নিউরন হয় যার একজনই নেই, শুধুমাত্র ডেনড্রাইটই আছে, শুধু একজনই নেই, ডেনড্রাইট আছে, মানে অ্যান একজনিক নিউরন। মানে অ্যান একজনিক মিন্স উইদাউট একজন। তাহলে এগুলো ছিল ডিফারেন্ট টাইপস অফ নিউরনস। ডিফারেন্ট টাইপস অফ নিউরনস, মাল্টিপোলার, বাইপোলার, ইউনিপোলার। আর একটা কি বললাম, যদি মাইলিন শীট থাকে তাহলে কি বলে? মাইলিনেটেড। আর যদি মাইলিন শীট না থাকে তাহলে কি বলে? নন। ঠিক আছে তো? আর দুটো মাইলিন শিপের মাঝখানের গ্যাপকে কি বলে? নোড অফ ভ্যান ভিউ, তাই না? স্যার দেখো, মাইলিন শিপ কিন্তু সব নিউরনের থাকে না, শুধু মাইলিন শিট কিন্তু সব নিউরনে থাকে না। মাইলিনেটেড ফাইবার্স আর ফাউন্ড ইন স্পাইনাল এন্ড ক্রেনিয়াল নার্ভ, ওই যে 12 পেয়ার আর 31 পেয়ার যে দেখালাম, শুধু ওখানেই থাকে। আর আনমাইলিনেটেড মানে নার্ভ ফাইবার কোনগুলো? যেগুলোর মধ্যে তোমার সোয়ান সেল থাকে না, মাইলিন শিট থাকে না, ওগুলো। এগুলো কোথায় পাওয়া যায়? অটোনোমাস এন্ড সোমেটিক নিউরাল সিস্টেমে, মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এবার আমরা দেখে নিই যে নার্ভ ইম্পালস জেনারেশন বা কন্ডাকশন কিভাবে হয়। আমি তোমাকে একটু আগে শিখালাম কি, যে একটা একজন, এই একজনের মধ্যে অনেক আয়ন চ্যানেল থাকে, কি না? এই আয়ন চ্যানেল গুলো যখন রেস্টিং স্টেটে থাকে, তখন ওটা সোডিয়াম আয়নের জন্য ইমপারমিয়েবল, মানে সোডিয়াম আয়নকে বাইরে, সরি, এখানে আমি কি বুঝালাম গো? হ্যাঁ, ঠিকই তো বুঝাচ্ছি, হ্যাঁ। সোডিয়াম আয়নের জন্য ইমপারমিয়েবল, সোডিয়াম আয়নের জন্য ইমপারমিয়েবল মানে সোডিয়াম আয়নকে ঢুকতে দিবে না, সোডিয়াম আয়নকে বাইরে বের করে দিবে। কিন্তু পটাশিয়াম আয়নের জন্য পারমিয়েবল। কার জন্য পারমিয়েবল? পটাশিয়াম আয়নের জন্য পারমিয়েবল, মানে পটাশিয়াম আয়নকেও ঢুকতে দিবে। পটাশিয়াম আয়নকেও ঢুকতে দিবে।
কিন্তু কটা সোডিয়াম আয়নকে বাইরে বের করবে? তিনটা। কটা পটাশিয়াম আয়নকে ভিতরে ঢুকাবে? দুটা। প্লাস ভিতরে কি আছে? নেগেটিভলি চার্জ। বলো, বলেছিলাম শোনোনি? নেগেটিভলি চার্জ প্রোটিন আছে। সেই জন্য বাইরেটা কি হয়ে থাকে? পজিটিভলি চার্জ। একজনের বাইরেটা হয়ে থাকে পজিটিভলি চার্জ, ভিতরটা হয়ে থাকবে নেগেটিভলি চার্জ। এটাকে বলা হয় পোলারাইজ স্টেটে থাকা। পোলারাইজড স্টেটে থাকা। আর দুই দিকে যে চার্জের যে ডিফারেন্স, ওইটাকে বলে রেস্টিং পোটেনশিয়াল। রেস্টিং পোটেনশিয়াল, যেটার ভ্যালু কত? -70 মিলি ভোল্ট। নর্মাল সময়, ঠিক আছে? এইটা কিন্তু আগে থেকে জেনে রাখা খুব দরকার, আমি সেই জন্য আগে এটা বলে দিয়েছি যে নিউরনস আর এক্সাইটেবল সেলস বিকজ দেয়ার মেমব্রেন আর ইন পোলারাইজড স্টেট। পোলারাইজড হয়ে থাকে। পোলারাইজড মিন্স দুই দিকে অপোজিট চার্জ। তো এখানে আমি কি বললাম? একজনের মেমব্রেনে মানে একজোলেমার মধ্যে কি থাকে? প্রচুর আয়ন চ্যানেলস থাকে। এই আয়ন চ্যানেলস গুলো সিলেক্টিভলি পারমিয়েবল ফর ডিফারেন্ট আয়নস। মানে সিলেক্টিভলি সোডিয়াম আর পটাশিয়ামকেই অ্যালাউ করে বাইরে ভিতরে ঢোকা আসার জন্য, বুঝলা? এদিকে দেখো এবার, যখন একটা নিউরন রেস্টিং স্টেটে আছে তখন কি বললাম? মোর পারমিয়েবল টু পটাশিয়াম আয়ন বাট নিয়ারলি ইমপারমিয়েবল টু সোডিয়াম আয়ন, বুঝলা? আর তার জন্য কি হয়? তার জন্য সোডিয়াম আয়ন বাইরে বেরোতে বেরোতে থাকে। এই যে, কিভাবে হয় এটা? দিস আয়নিক গ্রেডিয়েন্ট, এই যে দিস ionic gradient across the resting membrane are maintained by কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি? বলো, এখনই বললাম। এটিপি খরচ করে বাইরে বের করা না। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ আয়ন বাই দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই যে এই চ্যানেল গুলোর নাম, আয়ন চ্যানেল গুলোর নাম হচ্ছে সোডিয়াম আয়ন পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প। যেটা কয়টা সোডিয়ামকে বাইরে বের করে? তিনটা সোডিয়ামকে বাইরে বের করে। আর কটা পটাশিয়ামকে ভিতরে ঢুকায়? দুটা পটাশিয়ামকে ভিতরে ঢুকায়, বুঝলা? প্লাস ভিতরে, ভিতরে মানে কি? একজনের সাইটোপ্লাজমকে কি বলে? এক্সোপ্লাজম। এক্সোপ্লাজমের ভিতরে কি আছে বললাম? নেগেটিভলি চার্জ প্রোটিন আছে। তো এই চক্করে কি হয়ে গেল? বাইরে, সরি, এই চক্করে কি হয়ে গেল? এক্সোপ্লাজমের ভিতরে কি বেড়ে গেল? হাই কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম আয়ন, কারণ পটাশিয়াম ভিতরে ঢুকছে, তাই কি না? আর বাইরে কি হয়ে গেল? আউটসাইডে কি হয়ে গেল? তোমার পটাশিয়াম আয়ন কমে গেল, কিন্তু কে বেড়ে গেল? সোডিয়াম আয়ন বেড়ে গেল। ভিতরে কি হলো? পটাশিয়াম বেড়ে গেল, নেগেটিভলি চার্জ প্রোটিন তো আছেই, কিন্তু সোডিয়াম আয়ন কমে যাচ্ছে, কারণ সোডিয়াম আয়ন গুলো বাইরে বেড়ে যাচ্ছে। আর বাইরে কি হচ্ছে? পটাশিয়াম আয়ন যেহেতু বাইরে থেকে ভিতরে ঢুকছে, তাই পটাশিয়াম আয়ন বাইরে কমে যাচ্ছে, আর সোডিয়াম আয়ন ভিতরে বেড়ে যাচ্ছে। আর এটার জন্য কি ক্রিয়েট হলো? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হলো। ওটা কিভাবে হচ্ছে? তিনটা সোডিয়াম আয়ন বাইরে বেরোচ্ছে, দুটা পটাশিয়াম আয়ন ভিতরে ঢুকছে। তো তিন বেশি না দুই বেশি, বলো? তিন বেশি না দুই বেশি? অবভিয়াসলি তিন বেশি। তাহলে তিন, তাই বাইরে পজিটিভলি চার্জ, সোডিয়ামও পজিটিভলি চার্জ, পটাশিয়ামও পজিটিভলি চার্জ, তাই বাইরে বেশি জন্য তাই বাইরে পজিটিভ, ভিতরে নেগেটিভ। তাহলে as the outer surface of the axonal membrane possesses, বাইরের দিকে আউটার সারফেস কি হয়ে গেল? পজিটিভলি চার্জ। আর ইনার সারফেস কি হয়ে গেল? ইনার সারফেস হয়ে গেল তোমার হচ্ছে নেগেটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ। আর এই স্টেটটাকে কি বলে? এই স্টেটটাকেই বলে পোলারাইজ স্টেট। আর দুই দিকে যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল তৈরি হলো বা চার্জের যে ডিফারেন্স তৈরি হলো, এটাকে কি বলে? রেস্টিং পোটেনশিয়াল, যেটার ভ্যালু কত বললাম? -70 মিলিভোল্ট। লিখে রাখুন, -70 মিলিভোল্ট। তাহলে এইটার একটা বেশ ভালো একটা ছবি আমি ড্র করেছি।
এই গোটা স্লাইডটা তোমাকে এবার বুঝতে হবে, একটা একটা করে স্লাইড আমরা ধরে ধরে জিনিসটা করব। প্রথমে হচ্ছে 1 নাম্বার স্লাইড, নাম্বার 1, দেখো কর্নারে লেখা আছে 1 নাম্বার। হুম। হ্যাঁ, ধরে নাও, কি বললাম, যখন একটা নিউরন রেস্টিং স্টেটে আছে, ছবিটা ভালো করে দেখবা কারণ এর ভিতরে আমি মার্কিং করব না। হ্যাঁ, এই ছবিটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো। এটা মার্কিং করব না কারণ এটা অনেক কষ্ট করে আঁকানো, মুছতে গেলে পুরোটাই মুছে যাবে। তো কি হচ্ছে যে, দেখো এই যে এগুলো হচ্ছে আয়ন চ্যানেলস, যেখান দিয়ে 2টা করে পটাশিয়াম আয়ন ভিতরে ঢুকছে, 3টা করে সোডিয়াম আয়ন বাইরে বেরোচ্ছে, প্লাস ভিতরে কি আছে, নেগেটিভলি চার্জ প্রোটিন। তো দেখো নিচে ব্ল্যাক কালারে কি লেখা আছে, অ্যাট রেস্টিং স্টেট আর রেস্টিং স্টেজ অ্যাক্সন মেমব্রেন ইজ পারমিয়েবল টু পটাশিয়াম আয়ন, মানে পটাশিয়াম আয়নকে ঢুকতে দিবে, কিন্তু ইমপারমিয়েবল টু সোডিয়াম আয়ন, সোডিয়ামকে ঢুকতে দিবে না, সোডিয়ামকে বের করে দিবে। আর ভিতর আর অলসো ইমপারমিয়েবল টু নেগেটিভলি চার্জ প্রোটিন, মানে নেগেটিভলি চার্জ প্রোটিনকেও ও বেরোতে দেয় না। তাহলে এই চক্করে বাইরে 3টা সোডিয়াম আয়ন, ভিতরে 2টা পটাশিয়াম আয়ন, তাহলে বাইরে হয়ে গেল পজিটিভলি চার্জ, ভিতরে নেগেটিভলি চার্জ, বাইরে পজিটিভলি চার্জ, ভিতরে নেগেটিভলি চার্জ। আর এই এই স্টেটটাকে কি বলে বললাম, পোলারাইজ স্টেট। আর দুই দিকে চার্জের যে ডিফারেন্স সেটাকে বলে, সেটা হচ্ছে -70 মিলিভোল্ট, যেটাকে কি বলে রেস্টিং পোটেনশিয়াল। এটা এখন রেস্টিং স্টেটে আছে, পোলারাইজড হয়ে আছে। তো আমি এই নিউরনের যে একজনটাকে 3টা ভাগে ভাগ করেছি, এ বি সি। তো গোটা নিউরনটা একজনটা জোরেই কিন্তু এই যে এখানে বি সাইডেও দেখো 3টা সোডিয়াম আয়ন বেরোচ্ছে, 2টা পটাশিয়াম আয়ন ঢুকছে, মানে এটাও পোলারাইজড গোটাটাই। এ বি সি তিনটাই দেখো পোলারাইজড হয়ে আছে। বুঝলাম? তো 2 নাম্বার স্লাইডে আসি। 2 নাম্বার স্লাইডে যদি আমি নিউরনকে স্টিমুলাস দিয়ে যদি আমি ইয়ে করি, ট্রিগার করি, এই যে এই দাগটা যে দেখতে পাচ্ছ স্টিমুলাসের পাশে যে দাগটা, এই দাগটা ভাবো রিসেপ্টর, তোমার স্কিন, স্টিমুলাস ভাবো হিট। তো রিসেপ্টরের ঠিক নিচেই যে নিউরনটা আছে, ওই নিউরনের এই জায়গাটাতে একটু কেমিক্যাল চেঞ্জ হবে, যার জন্য এখানে আয়নস গুলো ঢুকতে থাকবে, সেলের ভিতরে আয়নস গুলো ঢুকতে থাকবে, তখন এইখানে একটা ইলেকট্রিসিটি তৈরি হবে, ইলেকট্রিক ইম্পালস তৈরি হবে। যে ইলেকট্রিক ইম্পালসটা ডেনড্রাইট থেকে নিজেল গ্র্যানিউল দিয়ে সেল বডি হয়ে চলে যাবে অ্যাক্সনের দিকে। আমি তোমাকে কি বলেছি, অ্যাক্সনটা যেখান থেকে শুরু হলো এই জায়গাটার নাম কি ছিল, অ্যাক্সন হিলক, মনে পড়ছে? এইবার দেখো এ বি সি গোটাটা, গোটা একজনের একসাথে চেঞ্জ হবে না। যখন একটা নার্ভ ইম্পালস যখন একজনের কাছে আসলো, সবার প্রথমে এ জায়গাটাতে হবে, এ জায়গাটাতে একটা চেঞ্জ হবে, বলছি ওটা। এটা চেঞ্জ হলে তার পাশে বিটা তারপরে চেঞ্জ হবে, তারপরে সিটা চেঞ্জ হবে। কি হবে দেখো, যখনই একটা নিউরন মানে একজন যখন মানে স্টিমুলাস দিয়ে ট্রিগার করা হলো, এই যে দেখো নিচের দিকে কি লিখেছি, when stimulus is applied A side becomes permeable to sodium ion। আগেরটাতে কি ছিল, আগেরটাতে কি ছিল, পারমিয়েবল টু পটাশিয়াম আয়ন কিন্তু ইমপারমিয়েবল টু সোডিয়াম আয়ন ছিল। কিন্তু এখন ওটা কি হয়ে গেল, সোডিয়ামের ইমপারমিয়েবল থেকে কি হয়ে গেল, পারমিয়েবল হয়ে গেল। যখনই এই স্টিমুলাসের মানে ইলেকট্রিক ইম্পালসটা যখন একজনের এ সাইডে আসবে, এখন এ সাইডটা সোডিয়ামের জন্য পারমিয়েবল হয়ে গেল। তাহলে হঠাৎ করে প্রচুর সোডিয়াম আয়ন ভিতরে ঢুকতে থাকবে, হ্যাঁ কি না? আগে ঢুকতে পারছিল না, আগে খালি বেরোচ্ছিল, ইমপারমিয়েবল ছিল। এখন পারমিয়েবল হয়ে যাওয়াতে কি হয়ে গেল, এই নেচারটা পাল্টে যাওয়াতে সোডিয়াম আয়ন ভিতরে ঢুকতে শুরু করলো, র্যাপিড ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন। তাহলে সোডিয়াম আয়ন যদি, এখানে পটাশিয়াম আয়ন কোনো বাইরে বের বের হয় না বা ঢোকে না, এখানে শুধু সোডিয়াম আয়নকে এখন দেখবা, ঠিক আছে? বুঝতে পারছো তো? সোডিয়াম আয়ন যদি ভিতরে ঢুকতে থাকে, তাহলে দেখো উপরে কি লেখা আছে, লেস সোডিয়াম আয়ন ইন আউটসাইড হয়ে গেল, তাই না? বাইরে সোডিয়াম আয়ন কমে গেল, আর ভিতরে সোডিয়াম আয়ন বেড়ে গেল, মোর সোডিয়াম আয়ন ইনসাইড। তাহলে কি হয়ে যাবে, যেটা আগে বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ ছিল, এখন কি হয়ে যাবে, বাইরে নেগেটিভ ভিতরে পজিটিভ হয়ে যাবে, বাইরে নেগেটিভ ভিতরে পজিটিভ হয়ে যাবে।
তাহলে এ সাইডটা আগে ছিল পোলারাইজড, এখন এটাকে বলবো ডিপোলারাইজড। এটাকে কি বলবো? ডিপোলারাইজড। আর তখন একজনের বাইরে আর ভিতরে যে চার্জের ডিফারেন্স ওটা হচ্ছে +35 মিলিভোল্ট। হুম। আর এটাকে এখন বলে অ্যাকশন পোটেনশিয়াল, এটাই নার্ভ ইম্পালস। আগে কি ছিল? রেস্টিং পোটেনশিয়ালে ছিল, তাই না? আগে ছিল হচ্ছে তোমার রেস্টিং পোটেনশিয়ালে, যেটা ছিল -70 মিলিভোল্ট। কিন্তু যখনই ওর মধ্যে স্টিমুলাস অ্যাপ্লাই করা হলো, এরকম তোমার আয়নের চেঞ্জ হয়ে যাওয়াতে চার্জেরও তোমার হচ্ছে কি হয়ে গেল, শাফলিং হয়ে গেল। তাহলে এখন এটা পোলারাইজ থেকে হয়ে গেল ডিপোলারাইজ। শুধু এ সাইডটা, বি সি কিন্তু এখনো আগের মতনই আছে, পোলারাইজডই আছে। বুঝতে পারছো? খালি এটা পোলারাইজ থেকে ডিপোলারাইজ হলো, আর ওখানে তোমার ওটা এখানে অ্যাকশন পোটেনশিয়াল শুরু হয়ে গেল। মানে এখন এখানে চার্জের ডিফারেন্সটা ছিল -70, ছিল হয়ে গেল +35 মিলিভোল্ট। এটাই অ্যাকশন পোটেনশিয়াল আর নার্ভ ইম্পালস। তো যখন এরকম চেঞ্জ হবে, এবার ইলেকট্রিক কারেন্ট সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়? পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাই কি না? তাহলে একজনের ভিতরের দিকে দেখো, এ থেকে বি এর দিকে অ্যারো দেওয়া আছে। এ থেকে বি এর দিকে অ্যারো, তার মানে কারেন্টটা এই দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে, পজিটিভ থেকে নেগেটিভ। কিন্তু বাইরে দেখো, বি থেকে এ এর দিকে যাচ্ছে, কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ। সবসময় পজিটিভ টু নেগেটিভটাকে মেনটেন করতে হয়। পরে সার্কিটটা কমপ্লিট করলো, ইলেকট্রিক কারেন্টটা গেল। বুঝলা? যখনই গেল, এখন এ সাইডটা মানে ডিপোলারাইজ সাইডটা পাশের পোলারাইজ সাইডের স্টিমুলাস হয়ে গেল। ঠিক আছে? স্টিমুলাসটা প্রথম পর্যন্ত এ সাইডে আসলো, কিন্তু ওটা এখন বি তে কি করে যাবে? যখন এ ডিপোলারাইজ হয়ে গেল কি না, ওই এখন বি এর জন্য স্টিমুলাস হয়ে গেল। বুঝলা? তাহলে এখন সেম জিনিস বি সাইডে হবে। সেম জিনিস বি সাইডে হবে। এখন বি সাইডটা দেখবা, এ দেখবা না এখন। বি সাইডে ওই সেম জিনিস, বা ওটাও সোডিয়াম আয়নের জন্য। এই দেখো কি লেখা আছে, বি সাইড বিকামস পারমিয়েবল টু সোডিয়াম আয়ন। তার মানে এখন সোডিয়াম আয়ন ভিতরে ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। এটারও রিভার্স হয়ে যাবে, মানে ভিতরে পজিটিভ বাইরে নেগেটিভ হয়ে যাবে। যেটা আগে ছিল বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ, এখন এটাও হয়ে যাবে ভিতরে পজিটিভ বাইরে নেগেটিভ। মানে এটাও পোলারাইজ থেকে কি হয়ে যাবে, বি সাইডটা ডিপোলারাইজ হয়ে যাবে। আর ইলেকট্রিক কারেন্টটাও দেখো, বি থেকে এবার চলে গেল সি তে, পজিটিভ থেকে নেগেটিভে ভিতরের দিকে। কিন্তু বাইরের দিকে দেখো, সি থেকে বি এর দিকে, বাইরের দিকে দেখো সি থেকে বি এর দিকে। মোট কথা পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিক কারেন্টটা যাবে। তখন আবার সিও হয়ে যাবে ডিপোলারাইজড একটু পরে, হ্যাঁ কি না? তার কারণ এখন বিটা ওকে স্টিমুলাস দিয়ে দিল। কিন্তু স্যার আগের এ সাইডটার কি হবে? আগের এ সাইডটা কি ডিপোলারাইজড হয়ে থাকবে? যে এ সাইডটা ডিপোলারাইজ ছিল, ওটা কি ডিপোলারাইজড হয়ে থাকবে? না। যখনই এ সাইড থেকে ইলেকট্রিক ইম্পালসটা বি সাইডে চলে গেল, মানে বি যখন পোলারাইজ থেকে ডিপোলারাইজ হয়ে গেল, তখন এ তে কি হয়? এ তে ভিতর থেকে পটাশিয়াম আয়ন বাইরে বেরোতে থাকে। ভিতর থেকে কি হয়? এ সাইডে মানে আগের সাইডটাতে কি হবে, পটাশিয়াম আয়ন বাইরের দিকে বেরোতে থাকবে। দেখো লিখা আছে ম্যাসিভ আউটফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন। তাহলে বাইরের দিকে যদি পটাশিয়াম আয়ন বেরোতে থাকে, বেরোতে থাকে, বেরোতে থাকে, তাহলে বাইরে আবার পজিটিভ হয়ে যাবে, ভিতরে আবার নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ কি না? বলো তো। যেটা এ যখন ডিপোলারাইজ ছিল, ভিতরে পজিটিভ বাইরে নেগেটিভ হয়েছিল। কিন্তু যখন আমার এ থেকে যখন ইম্পালসটা বি তে চলে গেল, তখন হয় কি, এ সাইডে আগের সাইডে পটাশিয়াম আয়ন গুলো বাইরে বেরোতে থাকে, বেরোতে থাকে, বেরোতে থাকে, এত বেরোয় যে বাইরেরটা হয়ে যায় পজিটিভ, ভিতরটা হয়ে যায় নেগেটিভ। বুঝলা? তখন এটাকে বলে রিপোলারাইজড হয়ে যাওয়া। স্যার এটাকে রিপোলারাইজড কেন বলে? এটা তো পোলারাইজড এর মতো হয়ে গেল, তাই না? একদম শুরুতে কি ছিল? বাইরে পজিটিভ আর ভিতরে নেগেটিভ হওয়াকে কি বলছিল? বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ হওয়াকে কি বলছিল? পোলারাইজড। তাহলে স্যার ওটাকেও পোলারাইজডই বলতো, ওটাকে রিপোলারাইজড কেন বলছে? এবার দেখো, পোলারাইজড আর রিপোলারাইজড এর মধ্যে সিমিলারিটি কি? পোলারাইজডও বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ, হ্যাঁ কি না? আর রিপোলারাইজডও বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ। কিন্তু আয়নের ব্যাপারটা দেখো, পোলারাইজডে বাইরে কোন আয়ন বেশি? সোডিয়াম আয়ন বেশি। ভিতরে কোন আয়ন বেশি? পটাশিয়াম আয়ন বেশি। কিন্তু রিপোলারাইজডে দেখো, বাইরে কোন আয়ন বেশি?
পটাশিয়াম আয়ন বেশি, আর ভিতরে কোন আয়ন বেশি? সোডিয়াম আয়ন বেশি। তার মানে চার্জের দিক থেকে দেখতে গেলে যদিও মনে হচ্ছে যেন পোলারাইজড আর রিপোলারাইজড একই, মানে বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ, কিন্তু আয়নস এর কনসেন্ট্রেশনের দিক থেকে দেখো পোলারাইজড ছিল বাইরে সোডিয়াম আয়ন বেশি, ভিতরে পটাশিয়াম আয়ন বেশি। কিন্তু রিপোলারাইজডে কি হলো, পটাশিয়াম আয়ন গুলো বাইরে বেরিয়ে যাওয়াতে বাইরে পটাশিয়াম আয়ন বেশি হয়ে গেল, ভিতরে সোডিয়াম আয়ন বেশি হয়ে গেল, উল্টা হয়ে গেল। বুঝতে পারছো তো? তাহলে একটু পরে যখন, এবার আমাকে বলো তো, যখন বি থেকে যখন নার্ভ ইম্পালসটা সি তে যাবে, তখন বি ও ডিপোলারাইজ থেকে রিপোলারাইজ হয়ে যাবে, তাই কি না? বি সাইডস বিকামস ইমপারমিয়েবল টু সোডিয়াম আয়ন এন্ড পারমিয়েবল টু পটাশিয়াম আয়ন। মানে বি সাইড থেকেও পটাশিয়াম আয়ন বাইরে বেরোতে থাকবে। ও এখানে এটা বলতে ভুলে গেছি না, কিভাবে এ সাইডটা কিভাবে রিপোলারাইজড হলো, কেন? যখন এ সাইড, যখন নার্ভ ইম্পালসটা এ থেকে বি তে চলে গেল কিনা, তখন এ হয়ে গেল ইমপারমিয়েবল টু সোডিয়াম আয়ন এন্ড পারমিয়েবল টু পটাশিয়াম আয়ন। মানে পটাশিয়াম আয়ন গুলো বাইরে বেরোতে থাকবে। একই নেচার, যখন বি থেকে যখন কারেন্টটা সি তে চলে গেল, তখন বিও পটাশিয়াম আয়নের জন্য পারমিয়েবল হয়ে যাবে। তার মানে পটাশিয়াম আয়ন বাইরে বেরোতে থাকবে, বাইরে বেরোতে থাকবে। তার মানে বাইরেটা হয়ে যাবে তোমার পজিটিভ, ভিতরটা হয়ে যাবে নেগেটিভ। বাইরেরটা কি হয়ে যাবে? পজিটিভ। বাইরেরটা হয়ে যাবে হচ্ছে তোমার পজিটিভ, ভিতরটা হয়ে যাবে নেগেটিভ। একটু ভুল হয়েছে, ঠিক করে দিই। বাইরেরটা হয়ে যাবে পজিটিভ, ভেতরটা হয়ে যাবে নেগেটিভ, হ্যাঁ কি না? বাইরেরটা পজিটিভ, ভেতরটা নেগেটিভ, এর নিচের দিকে তার ঠিক আছে। তারপরে যখন বি থেকে, তাহলে বি ডিপোলারাইজ হয়ে গেল, সি ডিপোলারাইজ হয়ে গেল। এবার সি এর পাশে কি আছে? ডি, তাই কি না? ডিটা আছে মনে করো, ডিটা আছে মনে করো পোলারাইজড। তাহলে সি ও ডি কে ডিপোলারাইজ করে দিবে, নিজে ডিপোলারাইজ হয়ে যাবে। আবার ডি তার পাশে ই কে ডিপোলারাইজ করে দিবে, নিজে রিপোলারাইজ হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে যখন একটা নার্ভ ইম্পালস চলে যায়, গোটা নিউরনটা যেটা শুরুতে ছিল হচ্ছে তোমার পোলারাইজড হয়েছিল, দেখো এ বি সি তিনটাই পোলারাইজ, যখন নার্ভ ইম্পালসটা চলে যায় তখন এ বি সি গোটাটাই হয়ে থাকে রিপোলারাইজড। রিপোলারাইজ মানে বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ, কিন্তু বাইরে এখন পটাশিয়াম আয়ন বেশি, ভিতরে সোডিয়াম আয়ন বেশি। এটা ছিল 4 নম্বর স্লাইড। তো যখনই একটা নিউরন দিয়ে নার্ভ ইম্পালস গেল, এবার বলো আমাকে একটা কথা, যে ঠিক এই নিউরনটা কি সঙ্গে সঙ্গে আরেকটা নার্ভ ইম্পালস ট্রান্সমিট করতে পারবে? কেন পারবে না? কারণ এটা রিপোলারাইজড হয়ে আছে। কিন্তু শুরু হতে হবে কি থেকে? পোলারাইজ থেকে শুরু হতে হবে। যদিও রিপোলারাইজড আর পোলারাইজ দেখে মনে হচ্ছে একই, বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ, কিন্তু আয়নস এর কনসেন্ট্রেশন গুলো তো এখানে উল্টা। একটা নার্ভ ইম্পালস যেতে হলে তোমার বাইরে হতে হবে সোডিয়াম আয়ন, ভিতরে হতে হবে পটাশিয়াম আয়ন। তাহলে কি হয়, যে যখন এই যে দেখো এখানে কি লেখা আছে, যখন একটা নিউরন দিয়ে আরেকটা নিউরনের, মানে একটা নিউরন দিয়ে যখন নার্ভ ইম্পালস চলে যায়, ওকে রিপোলারাইজ থেকে পোলারাইজড হতে একটু টাইম লাগে। ওকে রিপোলারাইজ থেকে পোলারাইজ হতে কি একটু টাইম লাগে। বাইরের এই যে দেখো এটাকে বলে রিফ্র্যাক্টারি পিরিয়ড। রিফ্র্যাক্টারি পিরিয়ড মানে 0.001 মিলিসেকেন্ড, when nerve cannot be stimulated again, মানে ওর মধ্যে দিয়ে আর নার্ভ ইম্পালস এখন যাবে না এইটুকুনি টাইমের জন্য। কেন? ডিউ টু রিভার্স আয়ন কনসেন্ট্রেশন, উল্টা হয়ে আছে তো। which is more potassium ion outside and more sodium ion inside। কিন্তু হতে হবে কি, it takes some time to go to initial stage। মানে এই যে 4 থেকে আবার এই যে দেখো অ্যারোটা দেখো, আবার 1-এ আসতে হবে। তার মানে ওকে কি করতে হবে, আবার বাইরে যত পটাশিয়াম আয়ন ছিল সেগুলো ভিতরে ঢুকাতে হবে, আর ভিতরে যত সোডিয়াম আয়ন আছে ওটাকে বাইরে বের করতে হবে। কটা সোডিয়াম আয়ন বাইরে বের করবে? আবার ওই আগের মতো 3টা বের করবে। আর কটা ঢুকাবে? 2টা ঢুকাবে। বুঝতে পারছো? তার মানে গোটা জিনিসটা এইরকম করে ভাবতে হবে। এই যে এরকম করে ভাবতে হবে জিনিসটা, কত ফ্যাসিনেটিং ব্যাপার।
তোমাকে যখন টাচ করা হচ্ছে বা তুমি যখন কিছু ফিল করছো, হটনেস কোল্ডনেস, তোমার নিউরনের মধ্যে এত ঘটনা ঘটে যাচ্ছে। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে আবার 1। বুঝলা কথাটা? এইভাবে কিন্তু নার্ভ ইম্পালস যাচ্ছে নিউরনের মধ্যে দিয়ে। তাহলে গোটা নিউরনটা শুরুতে কি হয়েছিল? পোলারাইজড। এবার যখন নার্ভ ইম্পালস অ্যাক্সনে আসলো, প্রথমে এ সাইডটা পোলারাইজ থেকে হলো ডিপোলারাইজ। ও বি কে ডিপোলারাইজ করে দিয়ে নিজে হয়ে গেল রিপোলারাইজ। বি আবার সি কে ডিপোলারাইজ করে দিয়ে নিজে হয়ে গেল রিপোলারাইজ। এরকম করতে করতে যাচ্ছে ইলেকট্রিক কারেন্টটা। আর ইলেকট্রিক কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। বুঝলা তো? তাহলে at the end of the conduction of the nerve impulse, the whole axon becomes repolarized. But if I want to stimulate the neuron again, is it possible to conduct another nerve impulse through the same repolarized action? No. আমাকে কি করতে হবে? রিপোলারাইজড অ্যাকশনটাকে আবার আগে আগের পজিশনে নিয়ে আসতে হবে, মানে পোলারাইজড এ নিয়ে আসতে হবে। রিপোলারাইজড এ রিপোলারাইজড আর পোলারাইজড মনে হচ্ছে একই, যে বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ, কিন্তু আয়নের কনসেন্ট্রেশনটা রিভার্সড হয়ে আছে। আমাকে পোলারাইজড হতে হবে, বাইরে সোডিয়াম আর ভিতরে পটাশিয়াম। আর রিপোলারাইজড হয়ে আছে বাইরে পটাশিয়াম আর ভিতরে সোডিয়াম আয়ন। তাহলে এই যত সোডিয়াম আয়ন গুলো আছে এগুলোকে বাইরে বের করতে হবে, 3টা সোডিয়াম আয়ন আবার বাইরে বের হবে। আর বাইরে যত পটাশিয়াম আছে ওগুলো ভিতরে ঢুকাতে হবে, মানে ওগুলোকে ইনফ্লাক্স করতে হবে। এই টাইমটাকে কি বলে বললাম? রিফ্র্যাক্টরি পিরিয়ড। 0.001 মিলি সেকেন্ড এটাতে টাইম লাগে। সেই জন্য একই জায়গাতে বারবার বারবার পোক করলে হবে কি, খালি পটাশিয়াম আয়ন বেরোতে থাকবে বেরোতে থাকবে বেরোতে থাকবে। ওকে তুমি রিপোলারাইজ থেকে আর পোলারাইজড হওয়ার চান্সই দিচ্ছ না, টাইম দিচ্ছ না। তো পোক করতে 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 ওই জায়গাটা কিছুক্ষণের জন্য অবশ হয়ে যাবে। মানে কেন? এখানে কি হয়ে থাকছে, খালি রিপোলারাইজড হয়ে থাকছে, তাই। বুঝছো? তাহলে এই ছবিটা আমি তোমাকে গ্রুপে পাঠিয়ে দেবো। এবার তাহলে কন্ডাকশন অফ নার্ভ ইম্পালসে আমরা কি শিখলাম? মানে প্রথমে তো আমি তোমাকে রেস্টিং পোটেনশিয়ালটা শিখাই দিলাম, কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল আমি কি বললাম? যে যখনই একটা নার্ভ ইম্পালস, মানে যখনই আমার মানে আম, এই যে হয়ে একটা স্টিমুলাস যখন অ্যাপ্লাই করা হলো এতে, কি শিখালাম? যে পোলারাইজ হয়েছিল, এখনো সোডিয়ামের জন্য পারমিয়েবল হয়ে গেল, তাই না? তাহলে সোডিয়াম আয়ন গুলো ভিতরে ঢুকতে শুরু করবে, ইনফ্লাক্স হতে শুরু করবে। আর তার জন্য পোলারিটিটা কি হয়ে যাবে? রিভার্স হয়ে যাবে। মানে ভিতরে পজিটিভ বাইরে নেগেটিভ হয়ে যাবে। ভিতরে পজিটিভ হয়ে যাবে, বাইরে বাইরে নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ। আর এটাকে কি বলা হয়? ডিপোলারাইজড হয়ে যাওয়া। আর ডিপোলারাইজড হয়ে যাওয়ার সময় ও অ্যাকশন পোটেনশিয়াল কত হয়ে যায়? +35 মিলিভোল্ট। এটাকেই অ্যাকশন পোটেনশিয়াল বা নার্ভ ইম্পালস বলে। ওটা হবে শুধু প্রথম দিকে এ সাইডে হবে। এবার এই এ সাইডটাই কিন্তু এবার বি সাইডের স্টিমুলাস। তখন কি হয়ে যায়? বি সাইডটা আবার তোমার সোডিয়াম আয়নের জন্য পারমিয়েবল হয়ে যায়। তখন বি সাইডটাতে আবার হয়ে যাবে ডিপোলারাইজড। বুঝলা? এবার এরকম করে ইম্পালসটা এ থেকে গেল বি, বি থেকে যাবে সি, এরকম করতে করতে চলতে থাকবে। আর কারেন্ট কোন দিকে ফ্লো ফ্লো হবে? কারেন্ট কোন দিকে ফ্লো হবে? হ্যাঁ, তোমার হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। মানে মানে তোমার হচ্ছে হুম তোমার ইনার সারফেসে এ থেকে বি এর দিকে যাবে, আর আউটার সারফেসে বি থেকে এর দিকে, মোট কথা পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর এইভাবেই কিন্তু সার্কিটটা কমপ্লিট হবে। টু কমপ্লিট দ্য সার্কিট অফ কারেন্ট ফ্লো, হেন্স দ্য পোলারিটি এট দ্য সাইট ইজ রিভার্স, মানে বি এর কথা বলছে। আর ওটা চলে গেল বি তে। এরকম করে ইম্পালস যাচ্ছে, একটা থেকে আরেকটা যাচ্ছে। কিন্তু কি, এখানে রিপোলারাইজ ব্যাপারটা লেখা নাই। রিপোলারাইজ, রিফ্র্যাক্টরি পিরিয়ড এগুলো লেখা নেই। দেওয়া উচিত ছিল। দ্য সিকোয়েন্স ইজ রিপিটেড অ্যালং দ্য লেন্থ অফ দ্য অ্যাক্সন, মানে অ্যাক্সন দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে। ইম্পালস ইজ কন্ডাক্টেড, ইম্পালসটা চলে গেল একদম নার্ভের এন্ডিং এ। ঠিক আছে? তাহলে এই এই চক্করে হয়ে গেল কি, যে ভিতরে সোডিয়াম আয়ন বেশি বেড়ে গেল,
থাকি না? আর বাইরে পটাশিয়াম আয়ন বেশি। না সরি, ভিতরে, ভিতরে হচ্ছে তোমার সোডিয়াম আয়ন, হ্যাঁ ঠিকই তো। তাহলে এবার কি, রাইজ ইন দ্য স্টিমুলাস ইনডিউসড পারমিবিলিটি টু সোডিয়াম আয়ন এক্সট্রিমলি শর্টলি, এখান থেকে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা লেখা। বুঝলা, মানে ভিতরে সোডিয়াম আয়ন বেশিক্ষণ থাকবে না, বা সোডিয়াম আয়নের যে পারমিয়েবিলিটিটা ছিল ডিপোলারাইজ হয়ে যাওয়ার জন্য, সেটা বেশিক্ষণ থাকবে না, এটা সঙ্গে সঙ্গে উল্টা হয়ে যাবে, যেটাকে রিফ্র্যাক্টরি পিরিয়ড বলে, যে কুইকলি ফলোড বাই রাইজ ইন পারমিয়েবিলিটি টু পটাশিয়াম আয়ন। কারণ পটাশিয়াম আয়ন গুলো ঢুকতে থাকবে, এই উইদিন এ সেকেন্ড, উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, potassium diffuses outside of the membrane and restores the resting potential of the membrane at the site of excitation, and fiber becomes once more responsive to further stimulation। মানে বাইরে, এখানে ঠিক এটা রিফ্র্যাক্টরি পিরিয়ড লেখা নেই, এটা রিপোলারাইজেশনটা লেখা আছে, এখানে রিপোলারাইজেশনটা লেখা আছে। মানে কি, বাইরে তোমার ছিল হচ্ছে সোডিয়াম আয়ন, ভিতরে পটাশিয়াম আয়ন ছিল। যখন তোমার ইয়ে হলো, কি, তোমার যখন ট্রিগার করা হলো স্টিমুলাস দিয়ে, সোডিয়াম আয়ন ভিতরে ঢুকলো, সোডিয়াম আয়ন ভিতরে ঢুকলো, তো ভিতরটা হয়ে গেলো পজিটিভ, বাইরেটা হয়ে গেলো নেগেটিভ। তো এবার বলেছে কি যে এটা আবার খুব কম টাইমের জন্য, উইদিন এ সেকেন্ড, এটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়ে যায়? পটাশিয়াম আয়ন গুলো বাইরে বেরোতে থাকে, পটাশিয়াম আয়ন গুলো খালি বাইরে বেরোতে থাকে, পটাশিয়াম আয়ন বাইরে বেরোতে থাকে, তখন বাইরেরটা হয়ে যায় পজিটিভ, ভিতরেরটা হয়ে যায় নেগেটিভ, মানে রিপোলারাইজড হয় বলেছি। এটা পোলারাইজ না কিন্তু, এটা রিপোলারাইজড, তাই না? কিন্তু এটাকে আবার আমাকে কিসে আনতে হবে? পোলারাইজ সেটে আনতে হবে, মানে রিফ্র্যাক্টরি পিরিয়ড করে আবার পটাশিয়াম আয়নগুলোকে ভিতরে ঢুকাতে হবে, সোডিয়াম আয়নগুলোকে বাইরে বের করতে হবে। তাহলে আহ এইটা ট্রান্সমিশন অফ ইম্পালস মানে সাইন্যাপস দিয়ে ওটা কিভাবে হচ্ছে ওটা পরে আমি পড়াচ্ছি, হ্যাঁ? তাহলে এত অব্দি থাক।